আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন। আজকে আমরা দেখব কিভাবে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে থ্রম্বাস ফর্মেশন হয় পরবর্তীতে। তো এই হলো একটা ব্লাড ভেসেলস, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাথেরোমেটাস প্লাগ। তো ব্লাড ভেসেলসের তিনটা লেয়ার আমি আঁকলাম। দেখেন এন্ডোথেলিয়াম লাল কালারের, তার নিচে হচ্ছে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এবং এর নিচে স্মুথ মাসেল সেলস, এবং সব গ্রিন কালারের যেটা সেটা হলো অ্যাডভেন্টেশিয়া। আর এখানে হলো এই অ্যাথেরোমেটাস প্লাগটা, তার উপরে দেখতে পাচ্ছেন ফাইব্রাস ক্যাপ, যেখানে ব্লু স্মুথ মাসেল দিয়ে ফাইব্রাস ক্যাপটা হয়েছে এবং তার সাথে আছে আমাদের কোলাজেন টিস্যু। আর এখানে যেটা আমি শেডেড দেখতে পাচ্ছেন সেলগুলো, এগুলো হচ্ছে ফোম সেল। ফোম সেল কি? ফোম সেল হলো যে লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ অ্যান্ড স্মুথ মাসেল সেলস, এবং মাঝখানে যেটা হোয়াইট ডট ডট এরিয়া সেটা হলো নেক্রোটিক সেন্টার এরিয়া। এটা হচ্ছে মূলত কোলেস্টেরল স্টার এবং ডেব্রিস অফ ডেড টিস্যু। তাহলে এই যে এখানে লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ ফোম সেলগুলো এবং আশেপাশে থাকা অ্যাক্টিভ যে ম্যাক্রোফেজগুলো সেগুলো কন্টিনিউয়াস ফ্রি রেডিক্যাল রিলিজ করে। এই ফ্রি রেডিক্যালটার কারণে এখানে যে ফাইব্রাস ক্যাপটা তৈরি হয়েছিল এবং ফাইব্রাস ক্যাপের উপরে যে এন্ডোথেলিয়াম আছে সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে, রাপচার হয়ে যাবে, অথবা ইরোশন হবে, অথবা আলসারেশন হবে। অর্থাৎ অ্যাথেরোমেটাস প্লাকের উপরে যে এন্ডোথেলিয়াম লাইনিং ছিল, দেখেন আমরা আঁকছি, সেটা ইরোশন বা টিয়ার হয়ে উঠে গেল। ফলে এন্ডোথেলিয়ামের নিচে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, যেটা আমি আঁকছি এখন দেখেন কমলা কালারের, সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হয়ে গেল। তাহলে এখন নর্মালি এই যে আমি যেটা আঁকছি এখন আকাশি কালারের, সেটা হলো প্লেটলেট। নর্মাল যখন এন্ডোথেলিয়াল লাইনিংটা ইনট্যাক্ট থাকে তখন প্লেটলেট তো ফ্লো হতে থাকে স্মুথলি, সে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাটাচড হয় না। কিন্তু যখন এই এন্ডোথেলিয়াল লাইনিংটা টিয়ার হয়ে উঠে গিয়ে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন টিস্যু এক্সপোজ হয়ে গেল, তখন ব্লাডে সার্কুলেট হওয়া ভন উইলিব্রেন ফ্যাক্টর সে কী করবে, এই এক্সপোজড সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে বাইন্ড হয়ে যাবে। তাহলে ভন উইলিব্রেন ফ্যাক্টরটা সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে বাইন্ড হলো, এবং বাইন্ড হওয়ার পরে তখন এই যে প্লেটলেটও এই এক্সপোজড সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে এসে ভন উইলিব্রেন ফ্যাক্টরের সাথে বাইন্ড হবে। তাহলে প্লেটলেটটা কিভাবে ভন উইলিব্রেন ফ্যাক্টরের সাথে বাইন্ড হচ্ছে আমরা দেখি। তাহলে এই যে আমি আবার আঁকলাম সাব এন্ডোথেলিয়াল কোলাজেন, তার উপরে বসে আছে ভন উইলিব্রেন ফ্যাক্টর, এবং এখন আসলো প্লেটলেট। তো প্লেটলেটের সেল সারফেসে একটা রিসেপ্টর আছে, দেখেন যেটা আমি একটা রিসেপ্টর রেখেছি। এই রিসেপ্টরটার নাম হলো গ্লাইকোপ্রোটিন 1B। ঠিক আছে, এই রিসেপ্টরটা দিয়ে সে ভন উইলিব্রেন ফ্যাক্টরের মাধ্যমে ইনডিরেক্টলি সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে বাইন্ড হলো। আবার কিছু প্লেটলেট ডিরেক্টলি ভন উইলিব্রেন ফ্যাক্টরের হেল্প ছাড়া সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে বাইন্ড হতে পারে। কোন রিসেপ্টর দিয়ে? গ্লাইকোপ্রোটিন 1A and 2A and 6 দিয়ে। তাহলে যখনই প্লেটলেট ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের সাথে বাইন্ড হলো, তারা অ্যাক্টিভেটেড হয়ে গেল। দেখেন আমি রেড প্লাস চিহ্ন দিয়েছি। তো যখনই প্লেটলেট অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন তার মধ্যে কিছু চেঞ্জ আসে। তখন এই অ্যাক্টিভেটেড প্লেটলেটগুলো রিলিজ করবে ফাইব্রিনোজেন, এডিপি, থ্রম্বোক্সিন A2, এছাড়াও তারা রিলিজ করছে লার্জ মাল্টিমার ভন উইলিব্রেন ফ্যাক্টর। এখন প্লেটলেটের মধ্যে দুই ধরনের গ্র্যানিউলস থাকে, আলফা গ্র্যানিউলস অ্যান্ড ডেন্স গ্র্যানিউলস। আলফা গ্র্যানিউলস থেকে আসবে VWF অ্যান্ড ফাইব্রিনোজেন, অ্যান্ড ডেন্স গ্র্যানিউলস থেকে আসবে এটিপি। তার প্রশ্ন হলো থ্রম্বোক্সিন A2 কোত্থেকে আসে? সেটা হচ্ছে প্লেটলেটের যে সেল মেমব্রেন ফসফোলিপিড মেটাবলিজম হয়ে থ্রম্বোক্সিন A2টা আসে। তাহলে এখন এই যে অ্যাক্টিভেটেড প্লেটলেট রিলিজ করলো ভন উইলিব্রেন ফ্যাক্টর, এডিপি অ্যান্ড থ্রম্বোক্সিন A2, এই তিনটা জিনিস ব্লাডে সার্কুলেট করা আরও বেশি বেশি প্লেটলেটকে অ্যাক্টিভ করে দিবে। অর্থাৎ এই তিনটে জিনিস প্লেটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। তখন প্লেটলেটগুলো অ্যাক্টিভেটেড হয়ে গেল। এখন যখনই প্লেটলেট অ্যাক্টিভেটেড হবে, দেখেন আমি এখন যে রিসেপ্টরটা আঁকলাম অ্যাক্টিভেটেড প্লেটলেটে, তখন এই যে গ্লাইকোপ্রোটিন 2B and 3A, এই রিসেপ্টরটা মডিউলেটেড হবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই রিসেপ্টরটা এতক্ষণ সে ইনঅ্যাক্টিভেটেড ছিল, প্লেটলেট অ্যাক্টিভেটেড হওয়ার সাথে সে অ্যাক্টিভ হয়ে গেল। তখন এই অ্যাক্টিভেটেড রিসেপ্টরের সাথে ফাইব্রিনোজেন বাইন্ড হবে। তারপরে আবার একইভাবে তার আশেপাশের প্লেটলেটগুলোতেও তো এই গ্লাইকোপ্রোটিন 2B 3A রিসেপ্টরটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। তখন দুইটা প্লেটলেটের এই GP 2B 3A রিসেপ্টর থ্রু ফাইব্রিনোজেন একে অপরের সাথে অ্যাড হচ্ছে। একইভাবে ভন উইলিব্রেন ফ্যাক্টরও দুইটা পাশাপাশি প্লেটলেটের GP 2B 3A রিসেপ্টরকে পরস্পরের সাথে বাইন্ড করে। তার মানে একটা প্লেটলেট আরেকটা প্লেটলেটের সাথে সরাসরি বাইন্ড হতে পারে না, তারা ইন্টারমিডিয়েট হেল্প নেয় কার? ভন উইলিব্রেন ফ্যাক্টর এবং ফাইব্রিনোজেনের। তাহলে একটার সাথে একটা প্লেটলেট লাগতে লাগতে সেখানে একটা প্লেটলেট প্লাগ তৈরি হয়ে গেল। দেখেন এই যে প্লেটলেট প্লাগ তৈরি হয়ে গেল। তাহলে এই যে প্লেটলেট প্লাগ তৈরি হলো, এই প্লেটলেট প্লাগের প্রত্যেকটা প্লেটলেট কী অবস্থায় আছে? অ্যাক্টিভেটেড। দেখেন আমি প্লাস চিহ্ন দিয়েছি। এই
অ্যাক্টিভেটেড প্লেটলেটে আরেকটা চেঞ্জ আসে, দেখেন আমি নীল আকাশি কালারের একটা বর্ডার দিচ্ছি। এই অ্যাক্টিভেটেড প্লেটলেটের সেল সারফেসে একটা স্পেশাল প্রোটিন এক্সপোজ হয়, প্রোটিনটার নাম হলো ফসফাটাইডাইল সেরিন। অর্থাৎ প্লেটলেটের সেল মেমব্রেনের চারপাশে তখন বেশি বেশি ফসফাটাইডাইল সেরিন চলে আসে, আর এই প্রোটিনটা হলো নেগেটিভ চার্জড পার্টিকলস। তাহলে প্রত্যেকটা অ্যাক্টিভেটেড প্লেটলেটের সেল মেমব্রেন এখন নেগেটিভলি চার্জ, দেখেন আমি মাইনাস মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি, কেমন? তাহলে এই যে এখন ব্লাডে সার্কুলেট হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12, যখন ইনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12টা এই অ্যাক্টিভেটেড প্লেটলেটের নেগেটিভ চার্জের কন্ট্যাক্টে আসবে, তখন সে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 হয়ে যাবে। এটা বলে কন্ট্যাক্ট মেকানিজম। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12টা ব্লাডে সার্কুলেট করা, আচ্ছা এটা পরে বলছি আমি। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12টা পরবর্তীতে আমরা জানি ইন্ট্রিনসিক পাথওয়েতে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5, ক্যালসিয়াম আয়ন, ফসফোলিপিড অর্থাৎ প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটর তৈরি করে ফেললো। তাহলে এই যে প্রোথ্রম্বিন অ্যাক্টিভেটরগুলো তৈরি হলো একটু আগে, সেগুলো প্রোথ্রম্বিনকে থ্রম্বিন করবে, অর্থাৎ নর্মাল ইন্ট্রিনসিক পাথওয়ে এটা। এই থ্রম্বিনটা ফাইব্রিনোজেনকে ফাইব্রিন মনোমার করবে, এই ফাইব্রিন মনোমার একটা ফাইব্রিন মনোমার আরেকটা ফাইব্রিন মনোমারের সাথে অ্যাটাচড হবে, এরকম অনেকগুলো ফাইব্রিন মনোমার অ্যাটাচড হয়ে ফাইব্রিন ম্যাশ তৈরি করবে। এবং এই ফাইব্রিন ম্যাশ কিংবা ফাইব্রিন পলিমার তৈরিতে আরেকটা ফ্যাক্টর হেল্প করে, ক্লটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে ফ্যাক্টর 13। ঠিক আছে, তাহলে আমাদের প্লেটলেট প্লাগটা তৈরি হওয়ার পরে তৈরি হলো ফাইব্রিন ম্যাশ। এখন এই ফাইব্রিন ম্যাশ যখন তৈরি হবে, এখানে একটা জাল তৈরি হয়ে গেছে, তখন ব্লাডে সার্কুলেট হওয়া আরবিসিগুলো বাধার সম্মুখীন হবে, তখন তারা এই জালে আটকে গিয়ে এই যে আরবিসিগুলো এগ্রিগেট হয়ে গেল, তৈরি হয়ে গেল থ্রম্বাস। তাহলে দেখেন আমার থ্রম্বাসটা তৈরি হলো কেন? এন্ডোথেলিয়াল টিয়ারের কারণে, এন্ডোথেলিয়াল রাপচারের কারণে সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজ হলো, তারপরে সেখানে প্লেটলেট প্লাগ তৈরি হলো, প্লেটলেট প্লাগের কারণে ফ্যাক্টর 12 অ্যাক্টিভেট হলো, ফ্যাক্টর 12 অ্যাক্টিভেটের কারণে আলটিমেটলি ফাইব্রিন ম্যাশ তৈরি হলো, ওই ফাইব্রিন ম্যাশের কারণে আরবিসিগুলা একটার সাথে একটা এগ্রিগেট হয়ে হয়ে থ্রম্বাস তৈরি হয়ে গেল। আমার ব্লাড ভেসেলসটা কিন্তু ইনজুর্ড হয় নাই, দেখেন এই যে অনলি এন্ডোথেলিয়াল লাইনিংটা। তাহলে এই কারণেই যেহেতু এটা সাব এন্ডোথেলিয়াল কোলাজেনের এক্সপোজার কারণে হয়েছে, সেটা হলো ইন্ট্রিনসিক পাথওয়েতে থ্রম্বাস হয়েছে। এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন, একটু আগে ফিরে আসি আমরা, যে এই যে ফ্যাক্টর 12টা নেগেটিভ চার্জের কন্ট্যাক্টে এসে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 হলো, এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12টা ব্লাডে থাকা প্রি ক্যালিক্রেন, ইনঅ্যাক্টিভেটেড প্রি ক্যালিক্রেনকে অ্যাক্টিভেটেড ক্যালিক্রেন করবে, দেখেন রেড বক্স করে দিয়েছি। এই অ্যাক্টিভেটেড ক্যালিক্রেনটা তখন ব্লাডে থাকা ইনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12কে আরও বেশি বেশি ইনঅ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12কে খুব র্যাপিডলি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 12 করে দিচ্ছে। এইভাবেই তখন কি হবে, আবার ইন্ট্রিনসিক পাথওয়ে হবে, এবং এভাবেই তখন অ্যাথেরোস্ক্লেরোসিসটা লং টাইম থাকলে পরবর্তীতে সেখানে থ্রম্বাস ফর্ম হয়, তখন দেখা দিতে পারে কি আমাদের ইসকেমিক স্ট্রোক দেখা দিতে পারে, অথবা এই অ্যাথেরোমেটাস প্লাগটা যদি রাপচার হয়ে যায় ফাইব্রাস ক্যাপটা, তখন অ্যাথেরোমেটাস প্লাগের এই কন্টেন্টগুলো তখন অ্যাম্পোলায় ফর্ম করতে পারে, কিংবা যে থ্রম্বাসটা তৈরি হয়েছে সেই থ্রম্বাসটাও ডিসলোকেট হয়ে গিয়ে ডিসলজ হয়ে গিয়ে সে অন্য কোনো জায়গায় আটকে গিয়ে অ্যাম্পোলায় তৈরি করতে পারে। তখন হতে পারে কি পালমোনারি হাইপারটেনশন কিংবা অন্য কোনো ইসকেমিক ইনজুরি সে করতে পারে আদার্স ভাইটাল অর্গানে, স্পেশালি ব্রেইন, লাংস, কিডনি এটসেট্রা। ধন্যবাদ।